মন। আমরা শরীরের অনেক যত্ন করি, কিন্তু মনের যত্ন অনেক সময় করি না। এবং এই মনের মধ্যে যখন কোনো ধরনের অসুস্থতা আসে, সেই অসুস্থতা নিয়েও আমরা খুব কমই চিন্তা ভাবনা করি। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটা আমরা এজন্যই আপনাদের সামনে করছি, যাতে আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের পিতামাতা, আমাদের বাচ্চারা যারা রয়েছে, আমাদের কমিউনিটি মেম্বার, তাদের সবার মধ্যে যেন মানসিক স্বাস্থ্য এবং তার যে ওয়েলনেস, তার যে একটা সুস্থতা, সেটা নিয়ে যেন আমরা খোলা মনে আলোচনা করতে পারি। আজকে আমার সঙ্গে রয়েছেন দুজন প্যানেলিস্ট। তাদের সবাইকে আপনাদের সামনে একে একে আমি পরিচয় করিয়ে দেব এবং তারা নিজেরাও নিজেদের কথা বলবেন। প্রথমেই ডেকে নিচ্ছি ডক্টর তাহসিনা আতিকুজ্জামান সিলভি। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদূর ফ্লোরিডার অরল্যান্ডো থেকে। স্বাগতম সিলভি। আসসালামু আপা। এরপরে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টেক্সাসের ডালাস শহর থেকে মিসেস শিরিন খান। আসসালামু আলাইকুম। শুধু দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু আপনাদের সাথে আমি নিজে বলেছি, কিন্তু এবার আমরা আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের কাছ থেকে শুনবো। ডক্টর সিলভি ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ান, অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন, নিউ ইয়র্ক থেকে শুরু করে অরল্যান্ডো শহর পর্যন্ত বিশাল একটা জগতে রয়েছে তার পদচারণা। আজকে ডক্টর সিলভির কাছ থেকে আমরা তার অভিজ্ঞতা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে তার মূল্যবান বক্তব্য শুনব। এর সঙ্গে রয়েছেন মিসেস শিরিন খান। মিসেস শিরিন খান একজন লাইসেন্সড ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ কাউন্সিলর এবং একই সঙ্গে উনি একজন লাইফ কোচ। তো আমি প্রথমেই ডক্টর সিলভির কাছে যাচ্ছি। ডক্টর সিলভি, তুমি যদি আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলো যে তুমি কতদিন ধরে দেশে আছো এবং তুমি এই যে অরল্যান্ডোতে প্র্যাকটিস করছো, কি ধরনের রোগী এবং তাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে তোমার কাছে মেইনলি আসে? কি ধরনের মানসিক সমস্যা আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশি দেখা যায় তোমার চোখে? আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম তাহসিনা আতিকুজ্জামান। আমি নিউ ইয়র্কে বড় হয়েছি, পড়াশোনা করেছি নিউ ইয়র্কে। আমি সেন্ট জনস ইউনিভার্সিটি আন্ডারগ্রাজুয়েট করে আমি মেডিসিন পড়েছি সুনি অ্যাট বাফেলো। সো ওইখান থেকে আমি ট্রেনিং করেছি অলসো অ্যাট সুনি, and I'm practicing Florida Orlandoতে, কিসিমিতে আমার অফিস, ফ্লোরিডা অরল্যান্ডোতে আমরা থাকি for 16 years. So একটা আমি যেটা দেখেছি যে physical health is connected to mental health and mental health is connected to physical health. দুইটা কিন্তু separate জিনিস না, both are very much connected. সিলভির কাছে প্রশ্ন, আমাদের বাঙালি কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটি যারা নিউ ইয়র্কে একটা বিশাল জনসংখ্যা, অরল্যান্ডোতেও একটা বিশাল, ফ্লোরিডাতে বিশাল জনসংখ্যা, এদের মাঝে কি ধরনের মানসিক সমস্যা, যেটা তোমার কাছে মনে হয় যে প্রধানত কি ধরনের মানসিক সমস্যা দেখা যায়? মানুষই, সো বাঙালি বলেন, আমেরিকানি বলেন, ডিপ্রেশন এন্ড এংজাইটি হলো খুবই কমন। যারা রিসেন্ট ইমিগ্রেন্ট, বাঙালি হোক বা স্প্যানিশ হোক বা আফ্রিকানি হোক, যাই হোক, এংজাইটি ইজ এ ফ্যাক্টর। ফিয়ার অফ দ্য আননোন, তাই না? নতুন জায়গায় এসেছে, কিভাবে বাঁচবো, থাকবো কিভাবে, নতুন ভাষা কিভাবে শিখবো, চাকরি কোথায় করব, কিভাবে ইনকাম আসবে। সো ফিয়ার অফ দি আননোন,
যারা এক জায়গায় বড় হয়, ছোটবেলা থেকে কালচারটা জেনে জেনে বড় হয়, এডুকেশনটাও একই জায়গায় পায়, ল্যাঙ্গুয়েজেও তারা ফ্যামিলিয়ার থাকে। এক দেশ থেকে আরেক দেশ যখন আসেন তখন রেগুলার লাইফের তো আপ এন্ড ডাউন তো ফেস করেনি ওনারা। প্লাস আরেকটা হলো যে নতুন কালচার, নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন জায়গায় নতুন চাকরি, ওগুলো অ্যাডজাস্ট করতে হবে। অনেক রকম স্ট্রাগল থাকে। ওই স্ট্রাগলে ডিপ্রেশনে অনেকে, ক্রনিক ডিপ্রেশনে অনেকেই সাফার করে স্ট্রাগলিং ফেজে। এবং যারা সাকসেসফুলও থাকে তাদেরও অনেক রকমের ইমোশনাল নিড থাকতে পারে। তার সাথে এংজাইটি এন্ড ডিপ্রেশন ইজ দ্য মোস্ট কমন। আমি সাথে নিয়ে নিচ্ছি মিসেস শিরিন খানকে। শিরিন, তুমি বলো যে ডক্টর সিলভি যেটা বললো, ডু ইউ এগ্রি? আমাদের বাংলাদেশি কমিউনিটির মাঝখানে ও যে সমস্যাগুলোর কথা বললো সেগুলোর বা এর সাথে কি তুমি আরো কিছু অ্যাড করতে চাও? Absolutely. আসলে ডক্টর সিলভি বললো ডিপ্রেশন এন্ড এংজাইটি এই দুটাই সবচেয়ে বেশি কমন, এবং সিলভি যেভাবে বললো ফিয়ার অফ আননোন ইজ এংজাইটি, এন্ড ডিপ্রেশনটা হচ্ছে আমরা বাংলায় বিষণ্ণতা বলি। সো আইল জাস্ট মিক্স ইট আপ, বিষণ্ণতা, এবং ইটস এ ভেরি ডিফিকাল্ট টার্ম, বাট ডিপ্রেশনটা আই থিঙ্ক আমরা অনেক ইজিলি আমরা শুনে থাকি এবং বুঝেও থাকি। এবং তুমি পরে হয়তো আমরা আসবো এই ডিপ্রেশনটা কি এবং এই যে স্যাডনেস আর ডিপ্রেশনের মধ্যে কি তফাৎ, আমরা পরে আসবো ইনশাল্লাহ। কিন্তু ওই যে বাংলাদেশি কমিউনিটির কথা যে বললে, ডেফিনেটলি এই দুটার পাশাপাশি আমি আমার প্র্যাকটিসে যেটা দেখছি, আলহামদুলিল্লাহ, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং in Keller, Dallas area for the last 2+ years. ফ্যামিলি অফ অরিজিন থেকে যেটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা বলি, সেটার সাথে জড়িত অনেক ইস্যুর উপরে, অনেক ইস্যু নিয়েই আমরা ডিপ্রেশন দেখছি। কিন্তু ডিপ্রেশনের সাথে যে এংজাইটিটাও একটু পরে আমরা না হয় আর একটু ইন ডেপথ একটু এক্সপ্লেইন করব, তাতে করে আমাদের দর্শকদের জন্য, অডিয়েন্সদের জন্য একটু ইজিয়ার হবে। It's not only the fear of unknown, but there are other factors as well. So inshallah we'll go into that, but definitely I totally agree. এই দুটা জিনিস খুবই কমন, and of course এটা আমরা জানি এই দুটা জিনিসের অনেক সময় আমরা কিন্তু বুঝতেও পারি না যে আমার ডিপ্রেশন আছে বা আমার এংজাইটি হচ্ছে। আমাদের ফিজিশিয়ানের কাছে যখন যায় পেশেন্টরা, তাদের primarily যে ফিজিক্যাল সিমটমস গুলি থাকে, ডক্টর সিলভি ইউ ক্যান ব্যাক মি আপ, যে ক্রনিক পেইন এন্ড ফ্যাটিগ, এই দুটো জিনিস খুব বেশি দেখা যায় পেশেন্টদের মধ্যে। কিন্তু আমরা যখন একটু ডিপার যাই তখন আমরা আস্তে আস্তে করে জানতে পারি যে এটা অ্যাকচুয়ালি সিমটমস অফ ডিপ্রেশন অর এনজাইটি। সো এই টপিকের উপর আমি আপাতত এতটুকুই রাখবো যে ডেফিনেটলি ইটস এ very common but treatable at the same time. আমি শিরিন খান তোমার কাছে আবার ফেরত আসছি। সেটা হচ্ছিল আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো তুমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাদের দর্শক শ্রোতাদেরকে যদি কিছু বলো। ওকে, সো আমি আমার আন্ডারগ্রেড করেছি ক্যালিফোর্নিয়াতে, সিএসইউ ক্যাল স্টেট থেকে করেছি সাইকোলজিতে, and আমার মাস্টার্স করেছি TWU এখানে ডালাস এরিয়া টেক্সাস ওমেন্স ইউনিভার্সিটিতে, and আমার ইন্টার্নশিপটাও আমি টেক্সাস TWU থেকে করেছি। And alhamdulillah, that was a privilege to work with the clients in the clinic. আমাদের TWU নিজের ক্লিনিক ছিল, so ওই আমার ইন্টার্নশিপটা ছিল 1 বছরের, and for the last 2+ years I've opened my own private practice in Keller. So it's been a privilege to be able to help not only the Bengali community but also other Asian community through maps, inshallah, which those resources we will talk about later during our session. So in a nutshell, that's what my background is. And I've been living in the United States for the last 40 some years. So alhamdulillah. আমি ফিরে যাচ্ছি ডক্টর সিলভির কাছে। আমরা বেশ কয়েকটা টপিকস আইডেন্টিফাই করলাম যেটা আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে
মোস্ট প্রেভালেন্ট কমন, সেটা একটা যেটা বলেছো তোমরা দুজনেই, সেটা হচ্ছে হলো ডিপ্রেশন। সো আমরা একটু ডিপ্রেশন নিয়ে কথা বলি। সেটা হচ্ছে হলো যে ডিপ্রেশন একটা ভ্যাস্ট একটা এরিয়া। তো এটা হচ্ছে হলো অনেক সময়ই আমাদের সাধারণ মানুষ যারা যারা আমরা হেলথ প্রফেশনাল না, তাদের মধ্যে যেমন প্রশ্ন থাকে যে কার জীবনে দুঃখ নেই, সুখ দুঃখ মিলিয়েই তো মানুষ। তো তাহলে দুঃখ আসলেই যে সেখানে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে অথবা আমাদেরকে সেটাকে অসুস্থতা মনে করতে হবে, সেটার পিছনে তাদের কিছু যুক্তি থাকে। তো আমি আজকে ডক্টর সিলভি তোমার কাছে জানতে চাইবো যে ডিফারেন্স, যে মানে আমরা যাকে বলছি দুঃখ, শোক, স্যাডনেস এবং এটার সঙ্গে বিষণ্ণতা, এই দুটোর ডিফারেন্সটা কোথায় কোথায় সেই মানে ইয়েটা মানে থিন লাইন অফ ডিফারেন্স, এবং সেখান থেকে তুমি কি কি ক্লিনিক্যাল সিমটমস তুমি দেখো তোমার রোগীদের মধ্যে, যেটার জন্য তোমার মনে হয় যে একটু স্ক্রিনিং করা দরকার, বা কি প্রসেসটা যেখানে একজন মানুষ ডিপ্রেশনের জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার? থ্যাংক ইউ। স্যাডনেস হলো ডিপ্রেশন একটা ছোট্ট অংশ। স্যাডনেস বা আমরা যেটা বলি যে মন খারাপ লাগছে, এটা ডিপ্রেশন একটা ছোট অংশ। এটা কিন্তু সব না। স্যাডনেসের সাথে বা মানে মন খারাপের সাথে ফিজিক্যাল সিমটমস থাকে এবং ডিসফাংশন থাকে ফ্যামিলির মধ্যে বা কাজের মধ্যে বা স্টুডেন্ট লাইফে। হ্যাঁ, এটা নিয়ে ডিপ্রেশন। সো ডিপ্রেশনের স্যাডনেস যেটা হয় সেটা সবারই স্যাডনেস হয় মাঝে সাঝে, কয়েকদিনের জন্য একটু মন খারাপ থাকলো এটা ওটার জন্য, কিন্তু ডিপ্রেশন স্যাডনেস হল ডিফারেন্স। ডিপ্রেশনের স্যাডনেস থাকে সপ্তাহ পর সপ্তাহ, মাস পর মাস। ডিপ্রেশন এমন একটা জিনিস যে কোনো কিছু করলে তাদের মন ভালো হয় না বা ভালো লাগে না বা রিলিফ পাওয়া যায় না। যেমন কারোর সাথে কথা বলে মানুষের মুড ইমপ্রুভ হয়, কিন্তু যার ডিপ্রেশন থাকে তাদের ইমপ্রুভ হয় না। বা সিনেমা দেখতে গেল, তো সিনেমা দেখে তাদের মনটা ভালো লাগলো, বা পার্কে একটু গেল, পার্কে একটু হাঁটলো, হেঁটে তাদের একটু ভালো লাগলো। কিন্তু একটা ডিপ্রেশনের পেশেন্টের সেটা কিন্তু না, তাদের সব সময় একটা গ্লুমি ফিলিং থাকে, কোনো মতে কোনো কিছুতেই ভালো লাগে না। ভালো খেলেও ভালো লাগে না, আপনজন দেখলেও ভালো লাগে না, বাইরে বাইরে কোথাও গেলেও ভালো লাগে না, কিছুতেই তাদের মন ইমপ্রুভ হয় না। এবং এই জিনিসটা কন্টিনিউ করে ফর উইকস এন্ড উইকস, মান্থস এন্ড সামটাইমস ইভেন ইয়ার্স। তার সাথে সাথে মন খারাপের সাথে সাথে থাকে লস অফ স্লিপ বা চেঞ্জ ইন স্লিপ আর কি। কেউ একটু বেশি ঘুমায়, সবসময় ঘুম পায়, যেন সবসময় যেন টায়ার্ড, ক্রনিক ফিটিক যেটা শিরিন আপা বলছিলেন। সো ওইটা একটা অংশ, যে হয় ঘুমই হয় না, সবসময় দুশ্চিন্তা থাকে, সারা রাত যেন ছটফট করে, বা একটু পর পরে ঘুম থেকে উঠে, বা খালি ঘুম পায়। দ্য অপোজিট, যে দিনেও ঘুমাচ্ছে, রাতেও ঘুমাচ্ছে, কোনো মতে এনার্জি পাওয়া যাচ্ছে না। চেঞ্জ ইন অ্যাপেটাইট, হ্যাঁ, কেউ কেউ একেবারেই খেতে পারে না, কোনো কিছু তাদের স্বাদ লাগে না, টক ঝাল মিষ্টি কোনো কিছু তাদের ভালো লাগে না। আরেকটা হলো যে খিদা লাগে বেশি, মানে এক্সট্রিম অপোজিট যেটা, সেটা হলো যে সবসময় খাচ্ছে নিজের মনের সান্ত্বনা দেওয়ার জন্য, এটা খাচ্ছে ওটা খাচ্ছে নিজেকে রিলিফ দেওয়ার জন্য, কিন্তু রিলিফটা আসে না, কিন্তু তারা কন্টিনিউ করতে থাকে, এটা খায় ওটা খায়, কন্টিনিউয়াস কিন্তু রিলিফ আসে না। আরেকটা অনেক কিছুই আছে ডিপ্রেশনের, একটা হলো চেঞ্জ ইন অ্যাপিটাইট বললাম, এবং স্লিপ ডিস্টারবেন্স যেটা বললাম। আরেকটা বড় জিনিস হলো ডিসফাংশন। হ্যাঁ, তাদের সম্পর্ক ঠিক রাখতে পারে না, হাই ইরিটেবিলিটি হয়, একটুতেই রাগারাগি করে নিজের ছেলেমেয়ের সাথে বা স্পাউসের সাথে, বা চাকরিতে বসের সাথে, কলিগদের সাথে। কোনো চাকরি তারা ধরে রাখতে পারে না, একটু কিছুদিন পরে পরে চাকরি ছেড়ে দিতে হয়, ইদার বিকজ তারা নিজেরাই অ্যাডজাস্ট করতে পারছে না, বা
সে এমপ্লয়ার বা কলিগরা ওদের সাথে তাদের বিহেভিয়ার বা উইথড্রন টেন্ডেন্সি যেটা তারা পছন্দ করছে না বা কম্প্যারেবল হচ্ছে না কাজের সাথে। সো যেটা বলছিলাম যে উইথড্রন, ওইটা আবার that is also that can also be chronic. কারোর সাথে কথা বলে না, কোনো নেবার সাথে না, কোনো ফ্রেন্ডের সাথে না, কলিগের সাথে না, কাজে যায়, চাকরিতে যায়, কিন্তু কারোর সাথে কোনো রকমের রিলেশনশিপ তারা করে না বা পারে না। সো sadness is a small portion, ছোট্ট একটা অংশ ডিপ্রেশনের সাথে ফিজিক্যাল সিমটমস, ডিসফাংশন ইন লাইফ, ওটা সাথে সাথেই যায় এবং এটা কন্টিনিউ করে সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, সামটাইমস বছরের পর বছর। থ্যাংক ইউ ডক্টর সিলভি। চলে আসছি শিরিন খান তোমার কাছে। তুমি ডক্টর সিলভির কথায় যদি কিছু অ্যাড করতে চাও, অবশ্যই ফিল ফ্রি টু অ্যাড। হ্যাঁ, আমি এই বিষণ্ণতার কি কি লক্ষণ এটার উপরে আমি কিছুটা সময় নিতে চাই। সো আমরা রোগ নির্ণয়ের জন্য যে বইটা আমরা ইউজ করে থাকি সেটাকে বলে DSM-5। হ্যাঁ, DSM-5, এই যে DSM-5। সো অ্যাকর্ডিং টু DSM-5, এই বিষণ্ণতা বা ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি যেটা বলে, এটার মিনিমাম 5টা উপসর্গ, 5টা ক্রাইটেরিয়া থাকতে হবে অন্তত 2 সপ্তাহের জন্য। 5টা, অনেকগুলি আছে, আমি একটা একটা করে আমি আল গো ওভার ইট। 5টা মিনিমাম, এবং মিনিমাম 2 সপ্তাহের জন্য একটা মানুষের মধ্যে যদি দেখা যায়, তাহলে একটা সাইকিয়াট্রিস্ট হু ইজ এ মেডিকেল ডক্টর, উনি একটা রোগ নির্ণয় করবেন এবং একটা লেবেল দিবেন যে হ্যাঁ, তো এই রোগীর ডিপ্রেশন আছে। সো সিলভি যেভাবে বললো, ও স্যাডনেস এর কথা বললো, অ্যালং উইথ স্যাডনেস আমরা এমটিনেস, আমাদের মানুষের মধ্যে একটা এমটিনেস, একটা শূন্যতা এবং হোপলেসনেস। আমার কাছে যখন ক্লায়েন্টরা আসে, স্পেশালি ডিপ্রেসড ক্লায়েন্টরা যখন আসে, তাদের মধ্যে আমি ফার্স্ট থিংই আমি যখন যেটা খুঁজে বেড়াই যে ওর কথার ছলে কি আমি হোপলেসনেসটা আমি দেখতে পাচ্ছি কিনা বা বুঝতে পাচ্ছি কিনা, আর যেটা হচ্ছে আশাহীনতা। হ্যাঁ, হোপলেসনেস হচ্ছে আশাহীনতা। এবং তারপরে সিলভি যেটা বললো, বিরক্তি, রাগান্বিত এবং হতাশা, যেটা হতাশা হয় সহনশীলতা, লো ফ্রাস্ট্রেশন টলারেন্স, একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারপরে ঘুমের কথা তো বললোই, স্লিপ ডিস্টারবেন্স, ঘুম বেশিও হতে পারে, কমও হতে পারে। তারপরে আছে ক্লান্তি, শক্তির অভাব, এগুলিও সব সিমটমস। খাওয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া অথবা অতিরিক্ত। তারপরে আসে উদ্বেগ, উত্তেজনা এবং অস্থিরতা। হ্যাঁ, ওই যে এংজাইটি, অ্যাজিটেশন এন্ড রেস্টলেসনেস। হ্যাঁ, সো সবগুলি একজনের মধ্যে দেখা যাবে না, আমি যেটা বলেছি ইন দ্য বিগিনিং। শুধু মিনিমাম 5টা যখন থাকে, তখন আমরা এটাকে লেবেল করব অ্যাজ ডিপ্রেশন। তারপরে আরেকটা আসে, যেটা হচ্ছে নিজেকে ব্লেম করা, অপরাধ বোধের একটা অনুভূতি থাকা। এবং আরেকটা যেটা আমাদের জন্য রেড ফ্ল্যাগ হয়ে দাঁড়ায় আমাদের ডিপ্রেসড ক্লায়েন্টস এর ব্যাপারে, সেটা হচ্ছে রিকারিং থটস অফ ডেথ, মৃত্যুর পুনরাবৃত্তি চিন্তা, কনস্ট্যান্টলি থিঙ্কিং অফ ডেথ। এটা একটা রেড ফ্ল্যাগ। আমি রেড ফ্ল্যাগ বলতে যেটা বুঝাচ্ছি, আমরা যারা আমরা জাস্ট নর্মাল মানুষ, আমরা যদি আমরা একটু নিজেদের কারো কোনো ফ্যামিলি মেম্বারকে আমরা অ্যাসেস করতে চাই, এই যে হোপলেসনেস আর একটা রেড ফ্ল্যাগ, মৃত্যুর রিকারিং চিন্তা, এটা আর একটা রেড ফ্ল্যাগ। এগুলি যদি একজনের মধ্যে আমি কারোর মধ্যে দেখে থাকি, তখনই ইটস টাইম টু গো অ্যান্ড গেট অ্যান অ্যাসেসমেন্ট ডান বাই এ সাইকিয়াট্রিস্ট হু ইজ এ মেডিকেল ডক্টর। এবং শারীরিক ব্যথা তো আছেই, যেটা ডক্টর সিলভি বললো, মাথা ব্যথা বা কোনো কিছুতে কনসেন্ট্রেশন না থাকা, লো কনসেন্ট্রেশন। তো এখানে 10-12টা সিমটমস আমি বলেছি, এটার মধ্যে যদি 5টা পড়ে, দেন that person will fall into the category as being depressed. So I hope all that makes sense. তোমার কোনো প্রশ্ন আছে on the stuff that you just said? তো আমি এখানে যেভাবে যুক্ত হতে চাই সেটা হলো লেট মি বি দ্য ডেভিলস অ্যাডভোকেট। হ্যাঁ, তো সেটা হলো যে এই ধরনের সিমটমস দেখলেই কিন্তু আমাদের যে সামাজিক অবস্থান, সেখান থেকে কিন্তু কেউ সরাসরি সাইকিয়াট্রিস্টের কাছে যায় না। তো সেখানে জেনারেল ফিজিশিয়ান বা ফ্যামিলি ফিজিশিয়ান
কিন্তু হেল্প করতে পারেন। আমার জানা মতে যে আমাদের দর্শক শ্রোতাদের জানানোর জন্য আমি বলতে চাই যে জেনারেল ফিজিশিয়ান বা ফ্যামিলি ফিজিশিয়ানের কাছেও যদি আপনি যান, তারা কিন্তু একটা স্ক্রিনিং করে, সেটা প্রাথমিক স্ক্রিনিং, এবং সেই স্ক্রিনের মধ্য দিয়ে কিন্তু তারা আপনাকে রেফার করতে পারেন। Am I right, ডক্টর সিলভি? জি, ঠিকই বলেছেন। প্রত্যেকটা পেশেন্টে আমরা ডিপ্রেশন স্ক্রিনিং করি। যেসব জিনিস মিস শিরিন বললেন, আমি বলেছি, প্রত্যেকটা জিনিসকে লেখা থাকে: চেঞ্জ অফ অ্যাপেটাইট, এনার্জি, স্লিপ, feeling sadness, thoughts of death, hurting yourself or someone else. Okay, এইসব আমরা প্রত্যেকটা পেশেন্টকে আমরা স্ক্রিনিং করি, এভরিওয়ান। সো ওইখান থেকে আমরা স্কোরিংটা দেখে আমরা পেশেন্টদেরকে প্রশ্ন করি। যদি আমরা কথা বলে না বুঝতেও পারি আর বুঝতেও পারি, ডাজন্ট ম্যাটার। মাঝে মাঝে কথা বলে অতটা বোঝা যায় না, মাঝে মাঝে বোঝা যায়, সামটাইমস ইটস অবভিয়াস। বাট ওই স্ক্রিনিং এর নাম্বারটা দেখে আমরা সাথে সাথে প্রশ্ন শুরু করি। অ্যাজ এন ইন্টারনাল মেডিসিন, প্রাইমারি কেয়ার যারা, তো সরাসরি কিন্তু মানুষ সাইকিয়াট্রিতে সাধারণত যায় না। অনেক ইন্স্যুরেন্সে বলে যে না, তোমাকে প্রাইমারি কেয়ার আগে যেতে হবে, তারা রিফার করবে। প্রাইমারি কেয়াররা হ্যাপিলি রিফার করি, শুধু সাইকিয়াট্রিস্ট না, এবং থেরাপিস্ট, আপার মতন, শিরিন আপার মতন থেরাপিস্টরা তো ভেরি ভেরি হেল্পফুল। কারণ যদি মেডিকেশন অ্যান্ড থেরাপি একসাথে কাজ করে, সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কুইক রিকভারি, র্যাপিড রেজাল্টস পাওয়া যায়, এবং মানুষজন আরো বেশি ফাংশনাল হতে পারে। মিস শিরিন খান তো অনেক রকমের গাইডেন্স দেয়, কোচিংরা, যেটা আমরা প্রাইমারি কেয়ার হিসাবে এতটা দিতে পারি না। ওনাদের গাইডেন্সে এবং উইথ মেডিকেশন there's a lot of hope, a lot of treatment for everyone. আমি চলে যাচ্ছি শিরিন খানের কাছে। সেটা হলো কাউন্সেলিং বা থেরাপি, যেটা ফিজিশিয়ান, মেডিকেল ডক্টর রেফার করেন। এই কাউন্সেলিং এর থেরাপি নিয়েও কিন্তু আমাদের বাংলাদেশি সমাজের মধ্যে প্রচন্ড রকমের ভুল ধারণা রয়েছে। সো তুমি তোমার প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদেরকে যদি একটু প্রসেসটা বোঝাও যে কাউন্সেলিংটা কিভাবে কাজ করে, এবং এই কাউন্সেলিং এর প্রতিবন্ধকতাটা কি, যেটা আমাদের সামাজিকভাবে বা ফ্যামিলির তরফ থেকে সাপোর্ট বা কোনো কিছু, কিভাবে আমরা এই কাউন্সেলিংটাকে সাকসেসফুল করতে পারি। এই যে থেরাপি শব্দটা বা কাউন্সেলিং যেটা বলছো, এটার আরেকটা ইজি ওয়েতে যেটা আমরা বলবো সেটা হচ্ছে টক থেরাপি, কথা বলা। তা আমরা মেইনলি কাউন্সেলিং যেটা করি, আমরা কথা বলি, এবং এই কথার মাধ্যমে আমরা ক্লায়েন্টের সাথে আমরা একসাথে হই, এবং একটা সহযোগ, ইন কোলাবোরেশন উই ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, সো আস্তে আস্তে করে ওদের উই establish a relationship with the client over time, যেখানে ওরা বুঝতে পারে যে আমার কাউন্সিলরটা আমাকে জাজ করবে না। সো উই ক্রিয়েট আ নন জাজমেন্টাল atmosphere, which is so vital for anybody, because আমার কাছে যখন ক্লায়েন্টরা আসে, আমি কিন্তু স্ট্রেঞ্জার, আমি কিন্তু তোমার লাইফে আমি একজন স্ট্রেঞ্জার, আমি একটা অপরিচিত একজন মানুষ। অপরিচিত মানুষের কাছে বসে আমার জীবনের সব স্টোরি খুলে বলার কমফর্টটা আমার কিন্তু ইনিশিয়ালি থাকে না বা আসেও না। কিন্তু আমাদের এক্সপার্টিসটা হচ্ছে আমরা নন জাজমেন্টাল একটা অ্যাটমসফিয়ার তৈরি করি, যাতে করে ক্লায়েন্ট কমফোর্টেবল ফিল করে, আস্তে আস্তে করে ওর ভিতরকার। সো আমাদের মেইন ফোকাস থাকে ভিতরকার থট প্রসেস, চিন্তাধারাটা, ওদের চিন্তাধারাটা কেমন। এবং ডিপ্রেসড ক্লায়েন্টসদের চিন্তাধারাটা বেশিরভাগ সময় হয় নেগেটিভ থিঙ্কিং। সো আমরা যখন আস্তে আস্তে করে বুঝতে পারি এই কথার ছলে আমরা ওই নেগেটিভ থিঙ্কিংটাকে, নেগেটিভ থট প্রসেসটাকে চেঞ্জ করে আমরা পজিটিভ থট প্রসেসে আনি। সো আমরা আরেকটা যেটা বলি, ডিপ্রেসড ইন্ডিভিজুয়ালের থট প্রসেসটা থাকে ডিস্টর্টেড। একটু কিভাবে বলবো, ডিস্টর্টেড থাকে, সবসময় নেগেটিভ চিন্তা করে। হ্যাঁ। সো আস্তে আস্তে আমরা ওই থ্রু কগনিশন
একটা রিফ্রেমিং করি। তো এখানে দুটো শব্দ আমি বলতে চাই আমাদের অডিয়েন্সের জন্য টু রিমেম্বার ইজিলি যে হোয়াট ইজ কাউন্সেলিং। দুটো শব্দের মধ্যে আমি যদি বলতে চাই, একটা হচ্ছে রিলেবেলিং আর একটা হচ্ছে রিফোকাসিং। সো আইল রিপিট, আমরা ক্লায়েন্টদেরকে সাহায্য করি কথার ছলে থ্রু টক থেরাপি টু রিলেবল হিজ অর হার থিঙ্কিং অ্যান্ড টু রিফোকাস ইন লাইফ। যদি নেগেটিভে চিন্তা করছে, পজিটিভে ফোকাস করার আমি সাহায্য করি, এবং ওই থ্রু দ্যাট পজিটিভ থিঙ্কিং। সো এই যে একটা জাস্ট ছোট করে বললাম, আমরা ইতিবাচক পরিবর্তন আস্তে আস্তে করে আসে। হ্যাঁ, সো ইট টেকস টাইম। কাউন্সেলিং ইজ it's a slow process, as you know. এক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি আসে? খুব সহজেই কি আমাদের বাংলাদেশি আমরা যারা আছি ওপেন হতে পারি? ফ্যামিলি সাপোর্ট কি আমাদের সঙ্গে থাকে? আমাদের আরেকটা সোশ্যাল স্টিগমা, হ্যাঁ, এই যে স্টিগমাটা বলছো, হ্যাঁ, এই যে একটা ট্যাবু, আমরা কথা বলতে চাই না, রাইট, আমাদের ফ্যামিলির আমার ভিতরকার। কিন্তু at the beginning of the session আমি যখন স্টাবলিশ করি, আমরা যেটা বলি বিল্ডিং এ rapport, রাইট, I build a relationship with my client, তখনই আমার এক্সপার্টিজ দিয়ে, আমার টুলস দিয়ে আমি আমার ক্লায়েন্টকে বুঝাই যে দেখো, তুমি যে কথাগুলি আমার সাথে শেয়ার করছো, এটা কিন্তু এভরিথিং ইজ কনফিডেন্সিয়াল। ফার্স্ট সেশনেই আমার এই জিনিসগুলো আমি টাচ আপ করি, সবকিছু কিন্তু আমার কাছে থাকবে। অ্যাজ অ্যান অ্যাডাল্ট, তোমার মা বা তোমার বোন বা তোমার ভাই এসে যদি আমাকে জিজ্ঞাসা করে, হেই ডেইজি কি বললো তোমাকে সেশনে, আমি তো কিছুই জানাবো না ওনাদেরকে, বিকজ এভরিথিং ইজ গোইং টু বি কনফিডেন্সিয়াল। এই যে কনফিডেন্সিয়ালিটিটা আমরা বিল্ড করি ওভার টাইম, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে ক্লায়েন্টটাকে আস্তে 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 করে টু ওপেন আপ to strangers like us, alhamdulillah. And আমরা যত বেশি জানবো এই কাউন্সেলিং এর যে বেনিফিট গুলি, তত বেশি কিন্তু আমরা we will be more interested, or we can break this stigma that's still existing আমাদের Asian culture এ বলো বা বাংলাদেশি community-তে বলো। But alhamdulillah, I do have quite a few clients who are from Bangladesh, mashallah. So it's impressive. It's very impressive. I am seeing a lot of change. A lot of Bengali clients are more coming forward and seeking therapy. Not only seeking, but they're also recommending it to others. Once যখন বুঝতে পারে যে এটা এত কনফিডেন্সিয়াল, কেউ কারো কথা জানছে না, এবং as a family therapist, আমাদের এক্সপার্টিস হচ্ছে একজন ক্লায়েন্ট যদি আমার কাছে আসে, eventually I'll bring in everyone. I'll have a family session. If it's a couple, if the male partner comes, I'll bring in the female, and the vice versa. The opposite is also true. Mohila jodi ashe, eventually I'll bring the male partner to talk over the family issues. Similarly, যখন family issues ashe, একজন member যখন ashe, over time I will bring in the mother and the father and the brother and the sister, because it's a unit, right? একটা ফ্যামিলি সিস্টেম যেটা বলি আমরা, সিস্টেমে কিন্তু ইটস এ সিস্টেমিক ইস্যু। সিস্টেমটা একজন যখন আমরা কোনো সমস্যা দেখি একজনের মধ্যে, তখন কিন্তু রাইট ওয়ে উই নো এটা সিস্টেমের মধ্যে কিন্তু একটা সমস্যা আছে। তো ওই সিস্টেমটাকে বোঝার জন্য আমরা একে একে করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আমরা নিয়ে আসি, আলহামদুলিল্লাহ। তো তখনই জিনিসটা আস্তে 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 করে you get to see the benefits. একটা কার্যকারিতা তখনই আস্তে আস্তে করে দেখা যায়। I hope that makes it clear. Very good. So hopeful. এত আশার কথা তোমাদের কাছ থেকে আমরা আজকে শুনছি, এবং আমি আশা করছি যে তোমাদের মধ্যে থেকে, তোমাদের কথার মধ্যে থেকে আমাদের দর্শক শ্রোতারা যারা জানছে, তাদের মধ্যেও যদি কারো কোনো হেল্প লাগে, তারা তোমাদের কাছ থেকে এই যে আশার বাণীগুলো শুনছে, এগুলো তাদেরকে ট্রিটমেন্টের জন্য বা অ্যাওয়ারনেসের জন্য কাজ করবে। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন নিউ ইয়র্ক থেকে সেলিম ভাই, উনি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছেন। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে আরো বেশ কয়েকজন দর্শক শ্রোতা, ওনারা আমাদের কথা শুনছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা একটু
টপিকস বদলাচ্ছি। এবারের টপিকস আমরা যেটাতে যাচ্ছি, যেটা আমাদের প্রধান দুটো সমস্যার কথা আমরা যেটা বলেছিলাম শুরুতেই, সেটা হলো ডিপ্রেশন, আর তারপরে হলো অ্যাংজাইটি। তো এবারে একটু অ্যাংজাইটি নিয়ে কথা বলি, এবং তোমরা দুজন এক্সপার্টের কাছ থেকেই এ ব্যাপারে জানতে চাই। অ্যাংজাইটির তো কোনো শেষ নেই, এবং এ মুহূর্তে আমাদের সমাজে এই যে কিছুদিন আগে স্কুল শুটিং হয়ে গেল, তার আগে বাফালো শুটিং হয়ে গেল, রেশিয়াল প্রোফাইলিং যেটা চলছে, যেটা রাইজ হয়েছে গত 4-5 বছর ধরে, এই সব জিনিসগুলো, এটাতে কিন্তু অ্যাংজাইটিটা আমাদের কমিউনিটির মধ্যেও কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা স্বীকার করি বা নাই করি, এই অ্যাংজাইটির টাকে তোমরা কিভাবে দেখছো? যে আমরা এই ধরনের অ্যাংজাইটি কখন আমাদের জন্য একটা ইলনেসে পরিণত হয়, বা এই যে একটা ট্যাবু, পিয়ার প্রেশার, সুইসাইডাল থটস, এই জিনিসগুলো কিন্তু এই অ্যাংজাইটি থেকেই কিন্তু, বা ডিপ্রেশন থেকেই কিন্তু আস্তে আস্তে শুরু হয়। তো ধরনের ক্লিনিক্যাল সাইন বা কি ধরনের সাইন এন্ড সিমটমস দেখলে আমাদের প্যারেন্টদের একটু সজাগ হওয়া উচিত, যাতে উই ক্যান প্রিভেন্ট দোজ টাইপ অফ মানে দুঃখজনক ঘটনার আগেই যেন আমরা ওটা ধরতে পারি। ডক্টর সিলভি, তোমাকে জিজ্ঞেস করছি। এনজাইটি তো কম বেশি সবার একটু না একটু থাকে, কিন্তু এনজাইটি যখন একটা মানুষকে ডিসফাংশন করে ফেলে, যেখানে তারা চাকরি করতে পারছে না, বা স্টুডেন্ট লাইফে পড়াশোনা করতে পারছে না, ঘরে তাদের ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স হচ্ছে, তখন এই জিনিসটা প্যাথোলজিক হয়ে যায় আর কি। সো এরকম এনজাইটি তো আজকাল অনেক বেড়ে গেছে। কিছুটা হলো সোসাইটির ফল্ট, কিন্তু কিছুটা আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে আনফর্চুনেটলি। সো নিজেকে সেফ রাখা, নিজের পরিবেশ ভালো করে দেখা, নিজেকে প্রোটেক্ট করা, এটা হলো ইসেনশিয়াল। হ্যাঁ, কিন্তু এনজাইটি যেটা, এটা আস্তে আস্তে মানে ফেস করতে হবে। এনজাইটির জন্য অনেক কিছু মেডিকেশন আছে, কিন্তু মেডিকেশন খেয়ে বেশি দিন চলা যায় না। আলটিমেটলি এনজাইটিকে ফেস করতে হবে এবং ডিল করতে হবে। এটার জন্য আমাদের থেরাপিস্ট লাইক মিস শিরিন খানের মতন থেরাপিস্ট ইজ ইসেনশিয়াল। আস্তে 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 ওনারা ডিসেন্সিটাইজ করেন, করে থেরাপি দেন, থেরাপি দিয়ে দিয়ে এনজাইটি ইস্যুস গুলো কেমন করে ডিল করতে হবে এটা ওনারা শেখান। কারণ কিছু কিছু জিনিস তো ইন সোসাইটি আমরা তো নিজে নিজে একা একা চেঞ্জ করতে পারবো না। আরেকটা হলো টু বি পার্ট অফ দ্য সলিউশন, নট জাস্ট দ্য প্রবলেম। যেটা মনে করেন আমরা পিটিশন করতে পারি, আমরা we can write letters to the congressmen, congresswomen, to make a difference in what is happening in society, rather than just being part of the problem, to be a part of the solution. But anxiety এমন একটা জিনিস যেটা থেরাপি ছাড়া সহজে ঠিক হয় না। এই জন্য মিস শিরিন খানের মতন therapist is essential in overcoming and dealing with everyday anxiety. এখানে আমি একটু বলবো যে তোমরা যদি আমাদের এই অ্যাংশাস যে পপুলেশন, স্পেশালি দ্য টিনেজার্স, স্কুলে বুলিং হচ্ছে বা স্কুলে পিয়ার প্রেশার হচ্ছে, ওরা একভাবে চলে, আমাদের বাঙালি কমিউনিটি, আমাদের বাঙালি সমাজ ব্যবস্থা, আমাদের বাঙালি পরিবার একটু ডিফারেন্ট, আমরা অন্যদের মতো না। এই যে পিয়ার প্রেশার গুলো যে আমাদের বাচ্চাদের উপরে পড়ে, তো এখান থেকেও আমার মনে হয় যে কিছুটা অ্যাংজাইটি তৈরি হয় আমাদের এই টিনেজ গ্রুপের মধ্যে। তো এ ব্যাপারে যদি শিরিন তুমি একটু কিছু বলো, এবং সেই সাথে কিন্তু তুমি শুধু প্রবলেম বললে হবে না, আমাদের কিছু কিছু সলিউশনও দাও যে হাউ ডু উই হ্যান্ডেল অ্যাংজাইটি। Absolutely. So এখানে তিনটা জিনিস আমার মাথায় আসছে। প্রথমে I feel the need, just a few minutes I want to spend
কি কি কারণে এংজাইটি হয়। হ্যাঁ, অনেকগুলি কারণে কিন্তু এংজাইটি হয়। সো ওই কারণগুলি এবং তার কারণগুলির কথা বলার পরে আমি হাউ টু বেস্ট ওয়ে টু হ্যান্ডেল এংজাইটি। Sorry, I have my phone on mute. Anyway, so এখানে লং টার্ম, শর্ট টার্ম দুই রকমের কারণ হতে পারে। লং টার্ম যেটা হচ্ছে প্রিডিসপোজিং কজেস, যেগুলি হেরিডিটারি আমরা যেটা বলি, হেরিডিটি কিন্তু একটা বড় কারণ এংজাইটি, বিং অ্যাংশাস অল দ্য টাইম। সেটার সাথে আসছে চাইল্ডহুড সার্কামস্টান্সেস। আমি একটু ডেপথে যাচ্ছি বিকজ আই থিঙ্ক ইটস ভাইটাল ফর আওয়ার অডিয়েন্স টু নো কেন আমরা আমাদের চিলড্রেনদের মধ্যে এংজাইটি দেখে থাকি। এখানে কিন্তু আমার প্যারেন্টাল কমিউনিকেশনটা ইজ আ বিগ ফ্যাক্টর। আমি আমার বাচ্চা যখন ছোট, আমি কিভাবে কমিউনিকেট করি আমার বাচ্চার সাথে, সেটা প্লেজ আ বিগ রোল। হ্যাঁ, বিগ রোল। আমার বাচ্চার এংজাইটির যে একটা ধারা হবে বা হাউ মাচ হি গেটস এফেক্ট। তারপরে আসে আমরা অ্যাজ এ প্যারেন্ট কতখানি ওভারলি ক্রিটিক্যাল। অ্যাজ এ মাদার, অ্যাজ এ প্যারেন্ট, আমি যদি কনস্ট্যান্টলি আমি ক্রিটিসাইজ করি আমার বাচ্চাকে, এক্সেসিভলি সেটিং হাই স্ট্যান্ডার্ডস, তাহলে কিন্তু ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, টিনেজ হবে, ওর মধ্যে কিন্তু এংজাইটিটা বেশি দেখা যাবে। তারপরে আসছে আমাদের ইমোশনাল ইনসিকিউরিটি। এটা একটা বিরাট একটা ফ্যাক্টর। আমাদের ইমোশনাল ইনসিকিউরিটিটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আমি কতখানি পিয়ার প্রেশার নিতে পারবো, কতখানি নিতে পারবো না। এবং তারপরে তো আছে জাস্ট কিউমুলেটিভ স্ট্রেস, লাইফের স্ট্রেস ওভার টাইম। ওটা একটা বিরাট ফ্যাক্টর যেটা প্লে করে ইন ইনক্রিজিং ইউর এংজাইটি। সো এখানে যদি আমরা প্যারেন্টস যদি সাপ্রেস করে বাচ্চাদের এক্সপ্রেশন অফ ফিলিংস, যেটা আমরা সাধারণত আমাদের এশিয়ান কালচারে খুব বেশি করে থাকি। এগেন, আমি কিন্তু আমাদের এশিয়ান কালচারটাকে আঙুল দেখাচ্ছি। And because it's important to change, to have a paradigm shift, আমাদের প্যারেন্টিং স্টাইল, আমাদের প্যারেন্টাল যে একটা আমরা যে একটা আপব্রিঙ্গিং করাই, ওটার কিন্তু একটা আফটার এফেক্ট আমরা দেখি লেটার ইন লাইফ আমাদের বাচ্চাদের মধ্যে। সো আমরা কতখানি আমরা অ্যাসার্টিভনেস শিখাচ্ছি বাচ্চাদের, সেটাও কিন্তু মেক্স এ big, plays a big role when it comes to bullying. আমি যদি I need to teach my child to be assertive, to be an assertive communicator, সেটা যদি করতে না পারে, সেখানে বুলিং হবে, and then bullying থেকে comes anxiety. এবং বায়োলজিক্যাল কজেস তো আছেই, আমরা প্যানিক অ্যাটাকস বলো, আরেকটা আমাদের এংজাইটির অনেকগুলি লেভেল আছে। জেনারেলাইজ এংজাইটি, যেটা জেনারেল এংজাইটি, সেটা একটা আছে। সো আইল জাস্ট মুভ অ্যাওয়ে ফ্রম দ্যাট। নেক্সট আসে আমাদের শর্ট টার্ম যে ট্রিগার্স গুলি। শর্ট টার্ম ট্রিগার্স এর মধ্যে আসে আমাদের লাইফে যদি কোনো পার্সোনাল লস হয়, ইট ক্যান বি আ লস অফ আ ডগ, ক্যান বি আ লস অফ এ ক্যাট, এগুলিও কিন্তু আমাদের মধ্যে এংজাইটি দিতে পারে বাচ্চাদের মধ্যে। এবং আনাদার হচ্ছে সিগনিফিক্যান্ট লাইফ চেঞ্জ। এই যে আমরা অনেকে যারা আমরা বাংলাদেশ থেকে এখানে আসি, কিছুক্ষণ আগে যে ডক্টর সিলভি বললো, এই যে একটা অ্যাডজাস্টিং পিরিয়ড, রাইট, সেটা থেকেও কিন্তু আমাদের এংজাইটি আসতে পারে। And not to mention the recreational drugs that are out there and the stimulants really plays a big role in triggering anxiety. And life trauma, small phobias like অনেকের spider phobia থাকে, for example. So ওটা থেকেও একটা anxiety হয়। সো এই যে অনেকগুলি কারণ আছে। সো এটা গেল জাস্ট আ ফিউ ওয়েজ কিভাবে আমাদের এংজাইটিটা হয়। সো ঘুরে ফিরে ইন আ নাটশেল, we as a parent play a big role আমাদের বাচ্চাদের লাইফে, এবং তাদের এংজাইটি কতখানি হবে না। এখন হাউ টু হ্যান্ডেল ইট? সিম্পলেস্ট ওয়ে ইজ সেলফ কেয়ার। আমাকে শিখতে হবে হাউ টু টেক কেয়ার অফ মাইসেলফ। এবং এই সেলফ কেয়ার শব্দটা কিন্তু আমাদের কালচারে খুবই কম প্রচলিত। It's hardly ever used. I mean, if we all ask ourselves, when was the last time I did something to take care of myself? এই যে নিজেকে যত্ন করার শিখাটা, সেটা হলো মেন্টাল হেলথ যত্ন করা। আজকাল আরেকটা কনসেপ্ট আসছে, take a mental health day off, just one day, just do something that যেটা তোমাকে তোমার ভালো লাগে, something to relax. So self careটা হচ্ছে নাম্বার 1. সেলফ কেয়ারের মধ্যে আসে রিল্যাক্সেশন,
physical exercise, positive self-talk. এই তিনটা হলো মেইন আমরা ইউজ করি যেটা টু ট্যাকল অর টু কোপ উইথ এংজাইটি। বিকজ আমি আমাদের ক্লায়েন্টস যখন আসি, ইভেন ইন দ্য সেশন দে এন্ড আপ হ্যাভিং প্যানিক অ্যাটাকস, তখন আই ড্রপ এভরিথিং, আমি আমার ক্লায়েন্টদের আই গ্রাউন্ড দেম, and the way I ground my client is through deep breathing, the abdominal deep breathing. So a relaxation ta hoy through deep breathing. It is vital for people who has anxiety issues. And then comes self-esteem, health conditions, and like Dr. Sylvie said, there's also medication, low dose medication and meditation. So meditation, relaxation, and physical exercise, and not to mention positive self-talk. So it's a positive self-talk. এটা নিয়ে যদি আমি কিছুক্ষণ একটু কথা বলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাও কিন্তু আমি শিখি how to talk positively আমার নিজের সাথে at a younger age. আমার মা বা আমার বাবা, আমার parents, how they talked with me. ওই যে প্রথমে যেটা বলেছিলাম, were they overly critical? How I dress, how I comb my hair, আমি কিভাবে খাচ্ছি, কিভাবে বসছি, কিভাবে আরেকজনের সাথে কথা বলছি, ওই যে ছোট ছোট জিনিসগুলো। আর ওটাতে যদি আমি কনস্ট্যান্টলি আমি ওভার ক্রিটিক্যাল ক্রিটিসিজম আমি দেই, তাহলে কিন্তু আমার ওই বাচ্চাটা যখন বড় হবে, টিনেজ হবে, he will be a very anxious individual because he's constantly aware. ওই যে একটা একটা অ্যান্টেনা লাগিয়ে রেখেছে, ইনভিজিবল, আম্মু ইজ ওয়াচিং মি, আমি কি ঠিকমতো খাচ্ছি, ঠিকমতো বসছি, ঠিকমতো কথা বলছি। কনস্ট্যান্ট যে একটা ক্রিটিসিজম আমরা অনেকে করে থাকি, ওটা প্লেজ এ বিগ রোল আমার বাচ্চার later in life. Is he or she going to be অনেক বেশি anxious in life? এই যে একটা self esteem, self confidence আসে কোথা থেকে? From the parent actually. So allowing, আমি যেটা এনকারেজ করবো যারা শুনছে, to all the young parents out there, আমাদের বাচ্চারা যখন আমাদের কাছে আসে to express themselves, ওটাকে যেন আমরা সাপ্রেস করে না রাখি। even though অনেক সময় আমরা বাচ্চাদের কথা শুনতে হয়তো পছন্দ করি না, take the time বাচ্চারা কি বলতে চাচ্ছে, কিভাবে নিজের ফিলিংস এক্সপ্রেস করছে in an assertive way, সেটা এনকারেজ করা এবং শোনা। Take the time to listen, give that listening ear, যাতে করে ওরা at a younger age ওরা they learn how to manage anxiety. I hope that makes sense. Absolutely. অনেক সুন্দর করে তুমি বলেছো, আর তোমার যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই তুমি আমাদের দর্শক শ্রোতাদেরকে যে জিনিসগুলো জানালে, যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু আমার মনে হয় যে আমাদের যারা প্যারেন্টস রয়েছে, আমাদের প্যারেন্টাল যে ট্র্যাডিশন, যে আমরা একটা বাংলাদেশে একভাবে বড় হয়েছি, আমাদের বাবা মারা আমাদেরকে একভাবে বড় করেছেন, আমাদের বাচ্চারা এদেশে সেই পরিবেশ তো নেই, ওরা কিন্তু বড় হচ্ছে একটা সম্পূর্ণ নতুন পরিবেশে, বাড়ির বাইরে, আবার বাড়ির ভিতরে আসলে তখন দেখা যাচ্ছে যে আরেকটা পরিবেশ। তো এই দুটোর সমন্বয় কিন্তু আমার মাঝে মাঝে ওদের জন্য দুঃখই হয়, এবং I can imagine যে what kind of mental pressure they go through, because they want to be the good child of the family. They want to be the best friend of their classmates at the same time. But যখন বাসায় আসছে, তারা বাবা মার স্ট্যান্ডার্ড একরকম, আর বাইরে যখন যাচ্ছে সেখানে দেখছে যে স্ট্যান্ডার্ডটা আরেক রকম। তো এই দুই স্ট্যান্ডার্ডের মাঝখানে আমি মনে করি যে আমাদের টিনেজার গ্রুপ যারা এখানে বড় হচ্ছে, যে তারা অনেক সময়ই তাদের মধ্যে এই যে পিয়ার প্রেশার, তারপরে যে সেলফ এস্টিম, লো সেলফ এস্টিমের ব্যাপারগুলো অনেকখানি কাজ করে। তো এক্ষেত্রে আমি আজকের এই আলোচনা দিয়ে আমি বলবো যে আমরা অনেকগুলো রুট কজ এবং প্রবলেমস আমরা নিয়ে আসতে পেরেছি। তো এই যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, এখান থেকে আমরা একটুখানি টাচ করতে চাই একটা খুবই কমন এবং গ্রোয়িং একটা প্রবলেম, সেটা হচ্ছিল অ্যাডিকশন। তো এই অ্যাডিকশন নিয়ে আমার মনে হয় যে আমাদের আলোচনা করার সময় এসছে। আমাদের সমাজের বিভিন্ন লেভেলে, আমি বলবো বাচ্চাদের লেভেল থেকে শুরু করে এবং অ্যাডাল্ট পর্যন্ত,
বিভিন্ন জিনিসে আমাদের অ্যাডিকশনটা চলে আসছে। সেটা বাচ্চাদের লেভেল কেন বলছি, সেটা হলো দেখা যাচ্ছে যে বাচ্চারা একটা গ্যাজেট বা একটা সেলফোন নিয়ে সারা, ওরা কিন্তু ওটাতে অ্যাডিক্টেড। বাবা মা খাওয়াচ্ছে, সেলফোন হাতে আছে, সেলফোনটা হাত থেকে সরালেই বা গ্যাজেটটা হাত থেকে সরালেই দেখা যাচ্ছে ওই বাচ্চার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি কাজ করছে বা বাচ্চা চিৎকার করছে। তারপরে এই লেভেল থেকে শুরু, আরেকটু বড় হলেই দেখা যাচ্ছে ভিডিও গেমস। এবং সেখান থেকে আমি বলবো যে একটুখানি টার্ন পেজ করি, সেটা হলো আমাদের অ্যাডাল্টদের মধ্যে, আমাদের নিউ জেনারেশন বা আমাদের মধ্যবয়সী অ্যাডাল্টদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে অ্যালকোহল এবং ট্র্যাঙ্কুলাইজার, প্রেসক্রিপশন ড্রাগ, অ্যাংজিওলাইটিক, এগুলোতে অ্যাডিকশন। তো ডক্টর সিলভি, তুমি যদি এই প্রবলেমটার উপরে একটুখানি আলোকপাত করো। থ্যাংক ইউ। সবকিছুতে একটা মডারেশন আছে। যেমন ভিডিও গেম খেলা যদি অল্প সময়ের জন্য খেলে, ইটস ওকে, ইটস এ রেক্রিয়েশন। যদি ফোন নিয়ে কিছুক্ষণ থাকে, কিছু রিসার্চ করে বা কোনো একটা শো দেখে, ইটস ওকে, মডারেশনের মধ্যে। কিন্তু এটা যদি মডারেশনের বাইরে চলে যায়, এটা যদি সব সময় করে, বাচ্চারা যখন হাঁটে তখনও দেখি যে ফোন এখানে হাতে নিয়ে হাঁটছে, সে রাস্তায় পথে কি কোথায় হাঁটছে, কোথায় পা দিচ্ছে, সেটাও তাদের খেয়াল নাই। সব সময় ফোন হাতে, বাচ্চারা সব সময় ভিডিও গেম খেলছে hour after hour, 4 hours, 6 hours, 7 hours. It's that becomes an addiction. So to moderation তৈরি করা is very important. বাচ্চা মানুষ তো they need guidance. So ওটা যদি as a parent, if we can guide them that yes, games are okay, but ছোট্ট একটা সময়ের জন্য, not for hours and hours. That is unhealthy physically and emotionally, psychologically is very unhealthy. আর অ্যাডাল্টদের যে কথা আপনি বললেন, tranquilizers, alcohol, these are all ways of dealing with one kind of problem. So if they have another way of dealing with their problem, which may be insomnia, let's just say, anxiety খেয়ে over the time dependent হয়ে 10 milligrams, তারপর 20 milligrams, তারপর 30 milligrams খেয়ে over the years একদম complete dependence হয়ে গেছে। এখন এটা কিন্তু হঠাৎ করে ছাড়াও যায় না, এটাও আস্তে আস্তে ছাড়তে হবে। কিন্তু root cause of insomniaটা কি বা anxietyটা কি, root causeটা যদি বার করা যায়, তাহলে you can start treating the symptom of your addiction, the dependence. So এটার জন্য often কিন্তু মানুষের হেল্প দরকার হয়। যেমন অ্যালকোহলের জন্য there's Alcoholics Anonymous. You can cut back, you can go there and they can teach you that you are not the only one. মানুষ মনে করে যে যখন অ্যালকোহলের উপর ডিপেন্ডেন্স হয়ে যায় বা অ্যাংজিওলাইটিক্স এর উপর ডিপেন্ডেন্স হয়ে যায়, তখন মনে করে আই এম দি অনলি ওয়ান, আমারই এই সমস্যা। কিন্তু তা না, এরকম সমস্যা অনেকেরই আছে এবং এর জন্য অনেক রকম থেরাপি আছে। যেটা আপা বলছিলেন, মেশিন খান যেটা বলছিলেন যে there's a exercise is good for health. You need a mental day off for relaxation. So there's many things that can be done other than chemical dependence on alcohol or benzodiazepines, which is the anxiolytic and things like that. So it's a big effort, and people often need guidance from a doctor as well as a therapist, and as for children, from pediatrician as well as their parents, to help them get over মানে আস্তে আস্তে জিনিসটা কমানো, wean off করা ছাড়া, and then getting back to a functional life. But it can be done. It can be done, but it can be done with help. You need help to get over these dependence. শিরিন, তোমার কাছে ফেরত যাচ্ছি। সেটা হলো ডক্টর সিলভি বললেন যে there are helps available. What are the helps available? And একটা শব্দ আমরা অনেক সময় শুনি, রিহ্যাব। তো এখান থেকে তুমি যদি একটু বলো from your clinical experience যে what are the helps that are available out there এবং রিহ্যাবটা কি জিনিস?
আচ্ছা, অ্যাজ এ ক্লিনিশিয়ান আমরা আসলে যেটা শিখেছি, এই যে ডিপেন্ডেন্সি বা অ্যাডিকশনের কথা তুমি বলছো, এটারও একটা যে রুট কজ এবং কেন করে মানুষ, হ্যাঁ কেন করে এটা অ্যাকচুয়ালি মানুষ, ইটস উই কল ইট সেলফ মেডিকেশন। এটা আসলে আমি নিজেকে নিজে মেডিকেট করছি। সো কখন আই ফিল দ্য নিড টু মেডিকেট মাইসেলফ, ওয়েন আই এম ইন পেইন, রাইট? আমার যখন একটা ব্যথা বেদনা থাকে, মনের বলো শারীরিক বলো, তখন আই রিচ আউট। সেটা পেইন কিলার হতে পারে, অ্যালকোহল অর সাবস্টেন্স, হোয়াট হ্যাভ ইউ। এই যে সেলফ মেডিকেশন আমরা করি টেম্পোরারি একটা রিলিফ পাওয়ার জন্য। তো এই এবং আমার মেডিকেট করছি কারণ আমার একটা পেইন আছে। সো অ্যাকচুয়ালি এই রিহ্যাবে যেটা করে, রিহ্যাবে আমাদের কাউন্সেলিং, আমাদের ওই অ্যাডিকশন কাউন্সেলিংটা আমাদের কিছুটা করতে হয়েছিল ফিউ সেমেস্টার্স। সো যেটা আমরা দেখেছি শিখেছি, রিহ্যাবে ওরা থ্রু কাউন্সেলিং ওরা বের করে যে তুমি হোয়াট আর ইউ মেডিকেটিং ফর, তোমার পেইনটা কোথায়, ওই যে রুট কজ। সো তুমি ঘুরে ফিরে দেখবা যে চাইল্ডহুড কোনো একটা ট্রমা, কোনো একটা অ্যাবিউজ, কিছু একটা ছিল, সেটাকে সে টেম্পোরারিলি ভোলার জন্য ড্রিঙ্ক করছে বা সাবস্টেন্স নিচ্ছে বা হোয়াট এভার। ওই যে কিছু কোনো, তোমরা যে গেমের কথা বললে, ওটা ওই যে ইটস এ টাইপ অফ অ্যাডিকশন, রাইট? সো ওখানে আমাদের যেটা করতে হবে, আমাদের অল্টারনেটিভ দিতে হবে ফর ভিডিও গেম বলো বা ফোন, সাম অল্টারনেটিভ, হেলথিয়ার অল্টারনেটিভ ওটার জন্য। And rehab, same thing. Majority of the time, it's counseling, which is talk therapy. Through talk therapy, and depending on the severity of the addiction, or a detox of body. Rehab or a detox body, entire body. So, in a nutshell, that's what the rehab does. And again, ওখানে group therapy করে। The benefit of group therapy, যেটা I had the privilege of doing it এখানে Mayhill Hospital in Denton during my internship, আমি যখন গ্রুপ থেরাপিতে অন্যদের কথাও শুনি, তখন ওই যে সিলভি যেটা কথা বললো, ও আই থিঙ্ক আই এম নট অ্যালোন, আরেকজনের এই সমস্যাটা আছে, এবং দিস ইজ হাউ হি হ্যান্ডেলস ইট, দিস ইজ হাউ শি হ্যান্ডেলস ইট। সো এই যে গ্রুপ সেশনে বেশিরভাগ রিহ্যাবে ওরা ডেইলি বেসিসে গ্রুপ কাউন্সেলিং হয়। সো ওখানে you listen to others, what happened, what made them go into whatever drugs or alcohol, যেটাতেই ওদের addiction. So a through group counseling and detoxing and individual counseling, এই যে তিনটা জিনিস ওখানে করা হয়, slowly তুমি এই addiction থেকে বের হয়ে আসতে পারো। তারপরে তো Alcoholics Anonymous আছে, AAA, you've heard about that also. ওখানে ওরা গ্রুপ মিটিং করে। গ্রুপ মিটিং এ সেম থিং, কনস্ট্যান্টলি তুমি অন্য যাদের এই এডিকশন সমস্যাটা আছে তাদের সাথে তুমি কানেক্ট করছো, তাতে করে that you're not alone, আরো অনেক মানুষ they're all going through the same thing. So slowly তুমি এডিকশন থেকে সরে আসতে পারো। But ওই ডিটক্স জিনিসটা is a vital thing, যেটা রিহ্যাবে স্পেশালি ইনপেশেন্ট রিহ্যাব যেগুলি আছে ওগুলিতে করা হয়, এবং আউটপেশেন্ট ফ্যাসিলিটিসও আছে। সো মেহিলের কথা তোমাকে বললাম ইন ডেন্টন, ওটা ইজ ওয়ান রিসোর্স। ওখানে দেখেছি আমি লট অফ পিপল ইদার ফ্যামিলি মেম্বাররা নিয়ে আসে, অথবা ইন্ডিভিজুয়ালস নিজেরাই যারা বেটার করতে চায় নিজেদের লাইফকে, তারাও দে কাম এন্ড দে চেক ইন and they go through the entire process of detoxing, and then going through the group therapy and individual therapy. ওখানে যখন থেরাপি শেষ হয়ে যায়, therapy continues as an outpatient patient. অনেক ধন্যবাদ শিরিন তোমাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি জানি না কিভাবে তোমাদের দুজনকে ধন্যবাদ জানাবো যে আমাদের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য তোমরা যে আজকে মূল্যবান 1 ঘন্টা সময় এই যে ব্যাপারগুলো নিয়ে আলাপ করলে, এটা আমি বিশ্বাস করি যে আমাদের এটা রেকর্ডেড হচ্ছে এবং এটা চলতে থাকবে। আমাদের সমস্ত যে যার ফেসবুক আছে আপনারা শেয়ার করবেন, কারণ আমাদের এই আলোচনা একজন মানুষও উপকৃত হয়, তাহলে আমরা মনে করব যে আমরা আমাদের কাজটা করতে পেরেছি। আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য যে আজকের এই অনুষ্ঠানটা করেছি, এই অ্যাওয়ারনেসটা যদি মানুষের মধ্যে ক্রিয়েট হয়, তাহলেই আমরা মনে করব যে আমরা একটা সফলভাবে একটা কাজ করলাম। তো আমি এই যাওয়ার আগে
আমি ডক্টর সিলভি, তোমার কাছ থেকে একটা ক্লোজিং রিমার্ক যদি আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে দিতে পারো। থ্যাংক ইউ। এখন প্রথমে আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, স্পেশালি আমাদের কালচারের মধ্যে, যে মেন্টাল ইলনেস ইজ এন ইলনেস, ইটস এ ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ। এটা কোনো কার্স না, এটা লজ্জার কোনো কারণ না, এটা কোনো বংশের কোনো দোষ না। এটা ফ্যামিলি অ্যাসপেক্ট অবশ্যই আছে, হার্ট ডিজিজ যেমন আছে ফ্যামিলি অ্যাসপেক্ট, ডায়াবেটিসেও আছে, ওরকম মেন্টাল ইলনেসেও একটা পোর্শন আছে। কিন্তু আমাদের কালচারে অ্যাকসেপ্ট করতে হবে যে মেন্টাল ইলনেস ইজ এ ইলনেস এন্ড ইট ইজ এ ডিজিজ এন্ড ইজ এ ট্রিটেবল ডিজিজ। এটার ট্রিটমেন্ট আছে, এটার জন্য ডাক্তার আছে, এটার জন্য থেরাপি আছে। এটা লুকানোর কিছু না, এটা লজ্জার কিছু না। থ্যাংক ইউ। আমি শিরিন খানকে বলছি, তুমি যদি একটা ক্লোজিং রিমার্ক দাও আমাদের দর্শক শ্রোতাদের জন্য। হ্যাঁ, সিলভি যেটা বলেছে, আসলে আমরা ডিপ্রেশন বলো, এনজাইটি বলো, এগুলির জন্য প্রফেশনাল হেল্প নেওয়াটা পিছনে আমি জানি আমাদের স্টিগমা অ্যাটাচড আছে, ইটস এ ট্যাবু টপিক, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ টু ইউ ডেইজি, এই যে তুমি আজকে এই যে প্ল্যাটফর্মটা খুলে দিলে, ডিসকাশনের একটা অপরচুনিটি করে দিলে, এভাবেই তো আমরা অ্যাওয়ারনেস আনি। এবং এখানে আমার লাস্টে যে কথাটা শুধু মনে আসছে, বলতে চাচ্ছি যে অবস্টেকলস টু থেরাপি, আমরা আমাদের কোন জিনিসটা আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা অবস্টেকল হয়ে দাঁড়ায় টু সিক কাউন্সেলিং। নাম্বার ওয়ান হচ্ছে কস্ট। It can be expensive, right? Counseling-টা can be expensive, but I wanted to share, তুমি হয়তো চ্যাটে দিতে পারো বা পড়েও দিতে পারো, যেভাবে সুবিধা হয়। আমি যে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, it's called MAPS, Muslim Association of Psychological Services. আমি ওই অ্যাসোসিয়েশনের মেম্বার। আমরা লো কস্ট, যারা এফোর্ড করতে পারে না কাউন্সেলিং, তাদের জন্য লো কস্ট অপরচুনিটিস আছে, which is called sliding scale. We have that sliding scale depending on মানুষের ইনকাম, সেটার উপরে বেস করে আমরা আমাদের ফিসটা হয়। এবং নো কস্ট, সেটা হচ্ছে লো কস্ট একটা রিসোর্স দিলাম। আর কেউ যদি ওটাও এফোর্ড করতে না পারে, নো কস্ট, জিরো কস্টেও আছে আমাদের MCCH here in Richland Hills, সেটা হচ্ছে মুসলিম কমিউনিটি সেন্টার, মুসলিম কমিউনিটি সেন্টার services. So MCCC in Richland Hills, which is absolutely zero cost. আমি ওটার সাথে আমি জড়িত আছি, আমি volunteer therapist ওদের, and MAPS a member. So I hope এই যে resources গুলি will come in handy for our audience, inshallah. শুধু দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমাদের দুজন এস্টিমড প্যানেলিস্ট, সম্মানিত প্যানেলিস্টের মুখ থেকে আপনারা আজকে শুনলেন যে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য যে আমাদের একটা অঙ্গের মতোই, আমাদের শরীরের মতোই যে একটা বিশাল ব্যাপার। মন ভালো না থাকলে তো শরীর ভালো থাকে না, সেটা আপনি ওনাদের কাছে শুনলেন। এবং সেই জন্যই আমাদের মনেরও যত্ন করতে হবে। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমি চ্যাটে আমাদের ন্যাশনাল হেল্পলাইনের যে হটলাইন নাম্বারগুলো আছে, 1-800 নাম্বারগুলো, সেগুলো আমি শেয়ার করেছি। আমি তারপরেও মুখে বলে দিচ্ছি, ন্যাশনাল সুইসাইড হটলাইনের নাম্বারটা হলো 1-800-273-8255। আবারও বলছি, 1-800-273-8255। ন্যাশনাল ডোমেস্টিক ভায়োলেন্সের যে হটলাইন নাম্বারটি আছে, সেটি হলো 1-800-799-7233, 1-800-799-7233। ন্যাশনাল সেক্সুয়াল অ্যাসল্টের যে হটলাইনটি আছে, সেটির নাম্বার হলো 1-800-656-4673, 1-800-656-4673। ন্যাশনাল চাইল্ড অ্যাবিউজ হটলাইন যেটি আছে, সেটির নাম্বার হলো 1-800-422-4453, 1-800-422-4453। আমাদের একজন দর্শক ফারজানা কাদের, উনি শেয়ার করেছেন, টেক্সাস মুসলিমস উইমেন্স ফাউন্ডেশন হ্যাজ ফ্রি কাউন্সেলিং প্রোগ্রাম। সো আপনারা যারা টেক্সাসের রেসিডেন্ট আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য এটি সুখবর। টেক্সাস মুসলিম উইমেন্স ফাউন্ডেশন
ওদের একটি ওয়েব পেজ আছে, আপনি ওখানে গেলেই দেখতে পাবেন ওদের কাউন্সিলিং এর লিঙ্ক। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজকের এই ডিসকাশন, ঠিক যেভাবে শিরিন বলেছি যে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করলাম, আমরা খুব শিগগিরই আমরা এটির পার্ট 2 নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। আমাদের সঙ্গে থাকার জন্য শুধু নিউ ইয়র্ক থেকে শাকাত হোসেন সেলিম ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। উনি আছেন USA নিউজ অনলাইনের পক্ষ থেকে আমাদের সঙ্গে, এবং আমাদের এই অনুষ্ঠানটি ফোবানার যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকেও সম্প্রচারিত হবে। আমরা ফোবানা হেলথ অ্যান্ড ওয়েলনেস কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান, আমি নাহিদা আলী ডেইসি, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।